অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং সরকারি চাকরিজীবীদের ঘরে আনন্দের বন্যা বয়ে আনার মতো একটি ব্রেকিং নিউজ আজ নিশ্চিত করা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। শনিবার বহু আকাঙ্ক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট বা সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক শেষে এই যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই একটি ঘোষণায় সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে এক অভূতপূর্ব স্বস্তি এবং উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের ধারাবাহিক প্রত্যাশা, নানা মহলের দেনদরবার এবং রাজপথ ও টেবিলের নিয়মতান্ত্রিক আন্দোলনের পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের এই চূড়ান্ত সিদ্ধান্তটি আলোর মুখ দেখল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যমুনায় এই ম্যারাথন বৈঠকের পর উপস্থিত জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে এই ঘোষণা প্রদান করেন। এই বিশেষ এবং উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রীসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পে কমিশনের শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এত দ্রুত এই বৈঠক ডাকার এবং সিদ্ধান্ত গ্রহণের পেছনে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদের উত্তাপ। এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকটি ডাকার অন্যতম প্রধান কারণ ছিল সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে উদীয়মান রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লার দেওয়া একটি কঠোর এবং সময়োপযোগী হুঁশিয়ারি। তিনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্টভাবে এবং জোরালো ভাষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে দেশের লাখ লাখ খেটে খাওয়া সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে আর কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না এবং এটি নিয়ে টালাবাহানা করার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষকে বাঁচাতে হলে অবিলম্বে এবং খুব দ্রুত এই পে স্কেল কার্যকর করার বিকল্প নেই। মূলত জাতীয় সংসদের সেই প্রবল চাপ এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের পুঞ্জীভূত ক্ষোভ এবং বাস্তবিক অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে সরকারকে একটি যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য করেছে। তবে দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির কথা চিন্তা করে সরকার রাতারাতি পুরো ভার না নিয়ে 2 ধাপে এই নবম পে স্কেল কার্যকর করার একটি অত্যন্ত কৌশলী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই ঘোষণার পর থেকেই বর্তমানে বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং জেলা উপজেলার সমস্ত সরকারি দপ্তরে এক ব্যাপক এবং উৎসবমুখর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন অফিসের হিসাব রক্ষণ শাখাগুলোতে নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রতিটি কর্মচারীর ব্যক্তিগত হিসাব নিকাশ, গ্রেড ভিত্তিক নতুন ইনক্রিমেন্ট নির্ধারণ এবং নানা ধরনের আনুষাঙ্গিক ভাতার হিসাব নতুন করে কষতে শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি বড় রূপান্তর এবং সংস্কার প্রক্রিয়া। সরকারি পদমর্যাদার গ্রেডগুলোর যৌক্তিক পুনর্বিন্যাস, বাৎসরিক ইনক্রিমেন্টের নতুন হার নির্ধারণ, বর্তমান বাজার মূল্যের সাথে ভাতাগুলোর সমন্বয় এবং সর্বোপরি সরকারের কেন্দ্রীয় বেতন নির্ধারণী সফটওয়্যার বা আইবাস সিস্টেমের ব্যাপক আপগ্রেডেশন সব মিলিয়ে এটি একটি অভূতপূর্ব, সময় সাপেক্ষ এবং অত্যন্ত জটিল প্রশাসনিক কর্মযজ্ঞ। মাঠ পর্যায়ে কর্মরত সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণা শোনার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীদের একটি বিশাল অংশ বলছেন, দীর্ঘ 10-11 বছর পর হলেও সরকার যে অবশেষে তাদের দুর্দশা উপলব্ধি করতে পেরেছে এবং পে স্কেল বাস্তবায়নের পথে হেঁটেছে, এটি একটি অত্যন্ত ইতিবাচক এবং সাধুবাদ জানানোর মতো সূচনা। অন্যদিকে বেশ কিছু সচেতন কর্মচারী এবং অর্থনীতিবিদ মনে করছেন যে দেশের বর্তমান লাগামহীন বাজার পরিস্থিতিতে এই প্রাথমিক বা প্রথম ধাপের বেতন বৃদ্ধির বিষয়টি কর্মচারীদের জীবনে খুব সীমিত একটি প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ তারা বলছেন, যদি নতুন স্কেলের প্রথম ধাপে কোনো একজন নিম্ন গ্রেডের কর্মচারীর মাসে 5,000 টাকা মূল বেতন বৃদ্ধি পায়, কিন্তু ঠিক একই সময়ে চাল, ডাল, তেল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি বাজারে উল্টো 6,000 টাকা বেড়ে যায়, তাহলে বাস্তবে সেই কর্মচারীর জীবনযাত্রার মান তো বাড়বেই না, বরং তার সঞ্চয় বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না।
অর্থনীতিবিদদের একাংশ এই পে স্কেল বাস্তবায়নের প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছেন। তারা বলছেন, সরকারি খাতে এই বিপুল সংখ্যক জনবলের বেতন বৃদ্ধির খবরটি খুব স্বাভাবিকভাবেই দেশের বেসরকারি খাতেও একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক প্রভাব ফেলবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যুক্তি দেখিয়ে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এখন তাদের নিজস্ব কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে এক প্রকার বাধ্য হতে পারে। তবে এই অর্থনীতিবিদরা সরকারকে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছেন যে দেশে যদি কাঙ্ক্ষিত মাত্রায় শিল্প কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি না পায় এবং কৃষি উৎপাদন না বাড়ে, তাহলে বাজারে শুধু মানুষের হাতে এই নতুন পে স্কেলের বাড়তি টাকা চলে এলে তা উল্টো এক ভয়াবহ মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। ব্যবসায়ীরা এই সুযোগে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দিতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে তাদের প্রাথমিক এবং কারিগরি প্রস্তুতি পুরো দমে শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন দপ্তরে এখন গ্রেড ভিত্তিক বেতনের স্কেল পুনর্গঠন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সমন্বয় এবং নতুন স্কেলে কার কত ইনক্রিমেন্ট যুক্ত হবে তার নির্ধারণের কাজ দিনরাত এক করে চলছে। মহা হিসাব রক্ষক বা এজি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানাচ্ছেন যে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর ডেটাবেস বা তথ্য নতুনভাবে এবং অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করে সিস্টেম আপডেট করতে হবে। এই নির্ভুল ডেটা আপডেটের মাধ্যমেই কেবল সবার জন্য সঠিকভাবে এবং বৈষম্যহীনভাবে নতুন বেতন বৃদ্ধি কার্যকর করা সম্ভব। কিছু কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে আইটি বিশেষজ্ঞরা সফটওয়্যার আপডেটের কাজও আজ থেকে শুরু করেছেন, যাতে আগামী মাসের বেতনের শীটে নতুন পে স্কেল সঠিকভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিফলিত হয়। এখন আসা যাক এই সম্পূর্ণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক দিকটিতে। সবাই জানতে চাইছেন, সরকারের ঘোষিত এই প্রথম ধাপে এবং ভবিষ্যতের দ্বিতীয় ধাপে আসলে বেতন ও ভাতার বৃদ্ধির হারটি কেমন হবে। অর্থ মন্ত্রণালয়ের একটি গোপন সূত্র অনুযায়ী প্রথম ধাপের কাঠামোতে দেশের সামগ্রিক বাজেট ঘাটতির কথা মাথায় রেখে মূল বেতন বা বেসিক বাড়ানো হবে তুলনামূলকভাবে সীমিত পরিমাণে। উদাহরণস্বরূপ, যদি কোনো একজন কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা হয়ে থাকে, তাহলে নতুন পে স্কেলের প্রথম ধাপে সেটা বৃদ্ধি পেয়ে প্রায় ২৫ থেকে ২৬,০০০ টাকার মধ্যে একটি যৌক্তিক অঙ্কে সমন্বয় করা হতে পারে। একই সাথে কর্মচারীদের মূল বেতনের সাথে যুক্ত থাকা অন্যান্য ভাতাদি, যেমন যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টও এই প্রথম ধাপে আংশিকভাবে বৃদ্ধি পাবে। তবে দ্বিতীয় ধাপে গিয়ে এই বেতন ও ভাতা আরও অনেক বেশি পূর্ণাঙ্গ এবং বিস্তৃতভাবে বাস্তবায়িত হবে বলে সরকার আশ্বস্ত করেছে। অর্থাৎ প্রথম ধাপের তুলনায় এই দ্বিতীয় ধাপে কর্মচারীদের বেতন শীটে অনেক বড় একটি লাভ বা বৃদ্ধি দেখা যাবে। তবে সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা অত্যন্ত বাস্তবসম্মত কারণেই জানাচ্ছেন যে এই দ্বিতীয় ধাপ কবে থেকে কার্যকর হবে তার কোনো নির্দিষ্ট তারিখ এখনই ঘোষণা করা সম্ভব নয়, কারণ এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আগামী দিনগুলোতে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির উপর, বিশেষ করে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার কতটুকু নিয়ন্ত্রণে থাকে, আগামী বাজেটে সরকারের ঘাটতির পরিমাণ কেমন দাঁড়ায় এবং বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতটা শক্তিশালী হয় তার পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই দ্বিতীয় ধাপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি হিসাব ও প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী এই প্রথম ধাপের পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের রাজস্ব ব্যয় খুব একটা অস্বাভাবিক হারে বাড়বে না। ধারণা করা হচ্ছে এর জন্য কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকার মতো বাড়তি ব্যয় হতে পারে। তবে যখন দ্বিতীয় ধাপটি পুরোপুরি শতভাগ কার্যকর করা হবে, তখন সরকারের বার্ষিক বেতন ভাতার ব্যয় এক ধাক্কায় আরও কয়েক হাজার কোটি টাকায় পৌঁছে যেতে পারে। ঠিক এই বিশাল অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার জন্যই সরকার প্রথমে সীমিত আকারে বৃদ্ধি এবং পরিস্থিতি বুঝে পরে পূর্ণাঙ্গ বাস্তবায়নের এই বিচক্ষণ কৌশলটি গ্রহণ করেছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর প্রথম মাসে মূলত কর্মচারীদের আইবাস থেকে প্রিন্ট করা বেতন স্লিপেই এই বড় পরিবর্তনটি দৃশ্যমান হবে। তবে বাস্তব জীবনে বা বাজারে কেনাকাটা করতে গিয়ে এর ইতিবাচক প্রভাব বুঝতে কর্মচারীদের আরও কিছুটা সময় লাগতে পারে। অনেক প্রবীণ কর্মকর্তা অভিজ্ঞতা থেকে বলছেন যে প্রথম মাসেই হয়তো জীবনযাত্রায় খুব বড় কোনো জাদুকরী পরিবর্তন দেখা যাবে না। তবে আগামী কয়েক মাসের মধ্যে যখন বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে, তখন ধীরে ধীরে বোঝা যাবে সরকারের দেওয়া এই বর্ধিত বেতন আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এবং পারিবারিক স্বাচ্ছন্দ্যে ঠিক কতটা পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে।
শুধুমাত্র মূল বেতন বৃদ্ধিই নয়, এর পাশাপাশি পুরো ভাতা কাঠামোটিকেও যুগোপযোগী করে নতুনভাবে সাজানো হয়েছে, যা এই নবম পে স্কেলের অন্যতম একটি বড় আকর্ষণ। উদাহরণস্বরূপ বলা যায়, এবার চাকরির ধরন ও পোস্টিংয়ের এলাকা অনুযায়ী বিশেষ কাজের জন্য প্রদত্ত বিভিন্ন ভাতা, যেমন পাহাড়ি ভাতা, দুর্যোগপ্রবণ এলাকার ভাতা, হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা এবং পরিবহন ভাতার পরিমাণকে আগের চেয়ে অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন একাদশ গ্রেড থেকে ২০তম গ্রেডে কাজ করা ছোট থেকে মাঝারি গ্রেডের কর্মচারীরা। তারা তুলনামূলকভাবে শতাংশের হিসেবে বেশি হারে সুবিধা পাবেন। অন্যদিকে প্রথম গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেডের যে সকল কর্মকর্তা রয়েছেন, যাদের মূল বেতন আগে থেকেই বেশ উচ্চ পর্যায়ের, তাদের ক্ষেত্রে এই আনুষাঙ্গিক ভাতা বৃদ্ধির প্রভাব টাকার অঙ্কে বেশি মনে হলেও শতাংশের হিসাবে তুলনামূলকভাবে কিছুটা কম পরিলক্ষিত হবে। এই ঘোষণার পর থেকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে